আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসটি করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। যদিও এটা তোমাদের কাছে খুবই আতঙ্কের একটা নাম, কিন্তু আজকের ক্লাসটি করে দেখো। আশা করি আজকের ক্লাসের পরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অন্তত তোমার কাছে আর কঠিন লাগবে না। অনেক সময় দেখা যায় যে তোমরা চেঞ্জিং সেন্টেন্সের সবগুলো আইটেমের উত্তর করতে পারলেও এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের কাছে সবচেয়ে বড় একটা ঝামেলার জায়গা। আজকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব, খেয়াল করো। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক রূপান্তরের একটি রুলস দেওয়া আছে, সেটা হচ্ছে সিন্সেস বিকজ এবং হয়নের রুলস। আমি সিন্সেস বিকজ হয়নের রুলসটাকে 3 ভাগে ভাগ করেছি, তার মধ্যে প্রথম ভাগের আলোচনা আজকে করব। সহজে বোঝানোর জন্য আমি প্রথমে কমপ্লেক্স লিখেছি, তারপরে হচ্ছে সিম্পল, তারপরে হচ্ছে কম্পাউন্ড। আমরা এই একটা এক্সারসাইজকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে করে দেখব যে আসলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি যদি সেন্টেন্সটা চিনো এবং এর শর্তগুলো ভালো করে বুঝতে পারো, এটা আসলেই সহজভাবে করা যায়। খেয়াল করো, আমাকে যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স দেয়, তাহলে ওই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা খেয়াল করব যে এই 3টা শর্ত আছে কিনা। শর্ত 3টা কি কি? বাক্যটি সিন্স এজ বিকজ হয়েন যুক্ত কিনা। আমরা যদি দেখি যে সেন্টেন্সটার মধ্যে সিন্স এজ বিকজ হয়েন আছে, তারপর আমরা নিচের এই 2 নাম্বার রুলসের শর্তের সাথে মিলানোর চেষ্টা করব। 2 নাম্বার শর্ত হচ্ছে উভয় ক্লজের সাবজেক্ট একই আছে কিনা। তাহলে প্রথম শর্ত হচ্ছে সিন্স এজ বিকজ হয়েন আছে কিনা। এই সিন্স এজ বিকজ হয়েনটা বাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে, বাক্যের শুরুতে থাকতে পারে অথবা বাক্যের মাঝে থাকতে পারে। পার্থক্যটা কি হবে খেয়াল করো, বাক্যের শুরুতে যদি থাকে তাহলে এই ক্লজটার পরে, প্রথম ক্লজটার পরে একটা কমা থাকবে, তারপর দ্বিতীয় ক্লজ থাকবে। কিন্তু সিন্স এজ বিকজ হয়েন যুক্ত ক্লজটা যদি দ্বিতীয় পরে থাকে, তাহলে মাঝখানে কোনো কমা থাকবে না, সেকেন্ড ক্লজটা তখন আগে চলে আসবে। এখানে সিন্স এজ বিকজ দিয়ে প্রথম ক্লজটা বসবে। 3 নাম্বার শর্ত হচ্ছে সিন্স এজ বিকজ হয়েন যুক্ত ক্লজে বি ভার্ব বা মূল ভার্ব যুক্ত হবে। একটা জিনিস এখানে খেয়াল করো, আমি কিন্তু এখানে ফার্স্ট ক্লজে বি ভার্ব বা মূল ভার্ব লিখিনি, আমি লিখেছি হচ্ছে সিন্স এজ বিকজ হয়েন যুক্ত ক্লজটা। এর মানে কি, সিন্স এজ বিকজ যুক্ত ক্লজটা যদি মাঝখানেও থাকে, তাহলে আমরা দেখব যে ওই ক্লজের মধ্যে আমার বি ভার্ব বা মূল ভার্ব আছে কিনা। আমার যদি এই 3টা শর্ত যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায়, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে 3 ভাবে সিম্পল করতে পারবো। আমরা করার সময় তো সহজভাবেই করব, কিন্তু 3টা নিয়ম কেন শিখতে হবে? শিখতে হবে কারণ হচ্ছে যখন সিম্পল থেকে আমাকে কমপ্লেক্স করতে দিবে, সেক্ষেত্রে এই 3টা টাইপসের কমপ্লেক্স কিন্তু একটাই। আচ্ছা, আমরা প্রথমে আমাদের এই সেন্টেন্সটা একটু পড়ে দেখি যে আমাদের এই সেন্টেন্সটা এই 3টা শর্ত পূরণ করে কিনা। সিন্স রাতুল ইজ উইক, যেহেতু রাতুল দুর্বল, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে না। তাহলে আমরা দেখি যে আমাদের এই সেন্টেন্সটা এই 3টা শর্ত পূরণ করেছে কিনা। প্রথম শর্ত কি ছিল? বাক্যটি সিন্স এজ বিকজ হয়েন যুক্ত। আমার এই বাক্যের মধ্যে সিন্স আছে। দ্বিতীয় শর্ত, উভয় ক্লজের সাবজেক্ট একই। দেখো, ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ, ক্লজ অর্থ বাক্যাংশ। সিন্স রাতুল ইজ উইক, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমার পুরো একটা সেন্টেন্স বা বাক্য। এই সেন্টেন্সের 2টা অংশ, একটা হচ্ছে সিন্স রাতুল ইজ উইক, যেহেতু রাতুল দুর্বল, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে না। তাহলে এইটা একটা ক্লজ, কমার পরে ওটা হচ্ছে দ্বিতীয় ক্লজ বা দ্বিতীয় বাক্যাংশ। সিন্স এজ বিকজ যুক্ত ক্লজে আমার সাবজেক্ট হচ্ছে রাতুল, এর পরের ক্লজে সাবজেক্ট হচ্ছে হি। তার মানে রাতুলের প্রনাউন হিসেবে এখানে হি ব্যবহার করা হয়েছে, তার মানে রাতুল এবং হি একই সাবজেক্ট। তাহলে প্রথম শর্তটিও মিলেছে, দ্বিতীয় শর্তটিও মিলেছে। তৃতীয় শর্ত কি? সিন্স এজ বিকজ হয়েন যুক্ত ক্লজে বি ভার্ব বা মূল ভার্ব থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিন্স এজ বিকজ যুক্ত ক্লজ হচ্ছে আমার এটা, এটাতে আমার বি ভার্ব রয়েছে। তাহলে 3টা শর্ত আমার মিলে গিয়েছে। প্রথম শর্ত হচ্ছে সিন্স এজ বিকজ যুক্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে উভয় ক্লজের সাবজেক্ট একই, এবং তৃতীয় শর্ত হচ্ছে সিন্স এজ বিকজ যুক্ত ক্লজে আমার অক্সিলারি ভার্ব বা মানে বি ভার্ব বা মূল ভার্ব আছে। এবার এই টাইপের কোনো একটা জিনিসকে আমরা এখন সিম্পল কিভাবে করব খেয়াল করি। প্রথম কাজ হচ্ছে, প্রথম নিয়মে যদি তুমি করো তাহলে বিং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি। কখন কোনটা? যদি বাক্যের শুরুতে যদি বি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বিং বসাবো। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং বসাবো। আর যদি মূল ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে কি বলেছি?
এম ইজ আর ওয়াজ এর জন্য বিং, হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য হচ্ছে হ্যাভিং, ভার্ব যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, ওই ভার্বটা আবার যে ফর্মে থাকুক না কেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, ইজ রয়েছে, তাহলে আমরা কি লাগাবো, বিং। তারপর ডট ডট দিয়ে রাখা মানে হচ্ছে নিজে এবার সাজিয়ে লিখবো, তাহলে বিং উইক, কমা, যেহেতু আমি এখানে দেখো এই সেন্টেন্সে আমার রাহুল আছে, রাতুল আছে, আবার হি আছে, কিন্তু এখন আমার যে কোনো একটা বসাতে হবে। তাহলে যেহেতু নাউন এবং প্রনাউনের মধ্যে আমি একটা বসাবো, সেক্ষেত্রে আমার অগ্রাধিকার হচ্ছে নাউনের। আমরা এই প্রনাউনটা ব্যবহার করব না, কারণ একই সাবজেক্ট দুটোটা, রাতুল ক্যান নট ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে বিকজ অফ দিয়ে, প্রথমে বিকজ অফ বসাবো, তারপর সাবজেক্ট ফ্রি। সাবজেক্ট ফ্রি মানে হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম, এরপর এম ইজ আর ওয়াজ এর জন্য বিং, নয়তো হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য হ্যাভিং, যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, তারপর নিজে গুছাই লিখব। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা দিব হচ্ছে বিকজ অফ সাবজেক্ট থ্রি। তাহলে সাবজেক্ট থ্রি হিসেবে আমরা যেহেতু নাউন পাচ্ছি, এটা দিব হচ্ছে রাহুলস। যদি কোনো নাম যদি থাকে তাহলে নামের সাবজেক্ট থ্রি বা পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করব। বিকজ অফ রাহুলস, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, তাহলে আমার এখানে ইজ আছে, বিং উইক হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তৃতীয় নিয়মটা কি? আমরা বিকজ অফ ব্যবহার করব, তারপর সাবজেক্ট থ্রি, এরপরে আমার যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে ওই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম, সেক্ষেত্রে তাহলে এখানে বি এবং সি নাম্বার রুলসের মধ্যে পার্থক্যটা খেয়াল করো। তুমি যদি এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং ব্যবহার করো, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ যা আছে তাই থাকবে, কিন্তু যদি তুমি এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং ব্যবহার না করো, সেক্ষেত্রে তুমি যে নাউন যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি বিকজ অফ সাবজেক্ট থ্রি হচ্ছে রাহুলস। আমরা এখন বিং উইক ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি এই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম, উইকনেস, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। ইংরেজির আসলে কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা ইংরেজির সৌন্দর্য। তুমি যদি এই প্যাটার্নটা লক্ষ্য করতে পারো তাহলে তুমি খুব সহজেই যে কোনোভাবেই তুমি সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারবে। কম্পাউন্ড তুলনামূলক কমপ্লেক্স এবং সিম্পল থেকে কম্পাউন্ডে কনভার্ট করা সহজ হয়। দেখো, কম্পাউন্ডে অ্যান্ড সো, অ্যান্ড দাস অথবা অ্যান্ড দেন ব্যবহার করতে হয়। আমরা যদি অর্থ খুব ভালো করে বুঝি তাহলে অ্যান্ড সো, অ্যান্ড দাস বা অ্যান্ড দেন পরিস্থিতি বুঝে ওইগুলা ব্যবহার করা যাবে, কিন্তু আমাদের যদি অর্থ বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা শুধু অ্যান্ড ব্যবহার করব। খেয়াল করো, এখানে আমাদের উত্তরটা কি হবে, রাতুল ইজ উইক, রাতুল ইজ উইক অ্যান্ড সো। অ্যান্ড সো কেন ব্যবহার করা? অ্যান্ড সো অর্থ হচ্ছে এবং তাই। দেখো, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ সে দুর্বল। তাহলে এই যে এটা কারণের জন্য হয়েছে, যে রাতুল ইজ উইক এবং তাই হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। অনেক সময় সাবজেক্ট একই হলে দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট ব্যবহার না করলেও হয়, রাতুল ইজ উইক অ্যান্ড সো ক্যান নট ডু দ্য ওয়ার্ক। সেই ক্ষেত্রে যদি শুনতে শ্রুতিমধুর মনে না হয় তাহলে ব্যবহার করতে পারো, আর যদি মনে হয় যে না ব্যবহার না করলেও চলে তাহলে না ব্যবহার করলেও চলে। আমি এখানে হি ব্যবহার করেছি। এই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটির রূপান্তর। আশা করি বুঝতে পেরেছ। আমি মূল ভার্ব দিয়ে একটি সেন্টেন্স তোমাদেরকে রূপান্তর করে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি মূল ভার্ব যুক্ত একটি সেন্টেন্স লিখি, সিন্স দ্য ওল্ড ম্যান কিলড দ্য বার্ড he brought bad luck to the crew. আমার সেন্টেন্সটা হচ্ছে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, যেহেতু বৃদ্ধ লোকটি পাখিটিকে হত্যা করলো, হি ব্রট ব্যাড লাক
টু দ্য ক্রু, সে কর্মচারীদের জন্য দুর্ভাগ্য ডেকে আনলো। আচ্ছা, আমরা প্রথম কাজ হচ্ছে শর্তের সাথে মিলাবো। দেখি আমার এই সেন্টেন্সটা সিন্স এজ বিকজ যুক্ত, এই ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান এবং ওই ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, তার মানে হি বলতে দ্য ওল্ড ম্যানকেই বুঝিয়েছে, তার মানে উভয় ক্লজের সাবজেক্ট একই, এটিও ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিন্স এজ বিকজ যুক্ত ক্লজটাতে আমার মূল ভার্ব যুক্ত কিল্ড, তাহলে সেক্ষেত্রে যেহেতু তিনটা শর্ত আমাদের সাথে মিলে গিয়েছে কমপ্লেক্সের এই শর্তের সাথে, এক্ষেত্রে আমাদের সিম্পল এই তিন ভাবের যে কোনো একভাবে করলেই হবে। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে কি, যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। কিল্ড আছে, আমরা এখন দিব হচ্ছে কিলিং। কিল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কিলিং, তারপর তো যা আছে তাই, কিলিং দ্য বার্ড। আচ্ছা, এরপরে কমার পরে আমার যেহেতু এখন হি আছে, আমি তো এখানে নাউনটাকে স্কিপ করে গিয়েছি, তো এখন নাউন আর প্রনাউনের মধ্যে তাহলে কার অগ্রাধিকার থাকবে হচ্ছে নাউনের। এক্ষেত্রে আমি বসাবো হচ্ছে দ্য ওল্ড ম্যান, এরপর যা আছে তাই থাকবে, ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় নিয়ম অনুযায়ী করি তাহলে কি হবে? দ্বিতীয় নিয়ম অনুযায়ী করলে এটা হবে হচ্ছে বিকজ অফ, যেহেতু নাউন দেওয়া আছে এটা সাবজেক্ট হবে দ্য ওল্ড ম্যানস। এরপর হচ্ছে বিং, হ্যাভিং বা ভার্বের সাথে আইএনজি। আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কিছুই নেই, আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। কিলিং দ্য বার্ড, কমা, তারপর যা আছে তাই, হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ নাই, আমরা এটা এই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করতে বলা হয়েছে, যেহেতু এখানে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়নি, আমরা সেটা নাউন ফর্ম করতে পারবো না, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা তৃতীয় রুলস দিয়ে করা যাবে না। কম্পাউন্ড কি হবে খেয়াল করো, কম্পাউন্ড হবে হচ্ছে দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড অ্যান্ড তুমি অ্যান্ড ব্যবহার করতে পারো, অ্যান্ড ব্যবহার করে পরে যা আছে তাই দিয়ে ফেলবে, তবে সাবজেক্ট একই। আমরা দেখছি যে এখানে আমি যদি হি ব্যবহার নাও করি, আমার সেন্টেন্সটা শুনতে শ্রুতি বন্ধুদেরই শোনাচ্ছে, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এখন তোমাদের কাজ হবে কাগজ কলম নিয়ে বসে এই রুলসটা এভাবে যেভাবে লিখেছি আমি ঠিক এভাবেই লিখো, লেখার পর পজ করে থেমে থেমে ভিডিওটা বারবার দেখো, দেখবে যে এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে এগুলো তুমি সলভ করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে সিন্স এজ বিকজ এর পরের যে দুইটা টাইপ আছে সিন্স এজ বিকজ দিয়ে আমরা সেই দুইটা সমাধানের চেষ্টা করব। আশা করি এটা এতদিন যে কনফিউশনটা ছিল এটা তোমাদের দূর হয়েছে। আসসালামু আলাইকুম।